গত বছরের ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই চলছে একের পর এক ষড়যন্ত্র। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালানোর পর একে একে ফাঁস হচ্ছে তার সব অপকর্ম। এবার আদালতে তার গোপন অপারেশনের পর্দাফাঁস করেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বাবা এলাকায় বলে বেড়ান তার ছেলে আগামীতে সংসদ নির্বাচন করবে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি। নির্বাচনকে সামনে রেখে এলাকায় সকল কর্মকাণ্ড চালাচ্ছেন ছেলে। অন্য এলাকার টাকা কাটছাট করে নিজের এলাকায় ঢেলে দিচ্ছেন সরকারি টাকা। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে দৌড়ের উপর রেখেছে পুলিশ প্রশাসন। পতিত আওয়ামী লীগের নেতাদের সাথে হাত মিলিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন বাবা। করে একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেওয়া হচ্ছে তাদের। এদিন ট্রাইব্যুনালে আনা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিচার ট্রাইব্যুনালের তাজুল ইসলাম সাহেবের কাছে একটা ঘটনা শুনলাম। সত্যি এই ঘটনা দম বন্ধ করা ঘটনা ভাই। এগুলো তো সিনেমাতেও আমরা কল্পনা করতে পারি না। আমার মনে হয় হলিউডও আজ পর্যন্ত কেউ কল্পনা করে নাই, কোনো পরিচালক এখন পর্যন্ত এই নিষ্ঠুরতা মাথায় আনতে পারে নাই। এক বছরের সব শক্তি একাত্র করে প্রফেসর ইউনূস চূড়ান্ত চেষ্টা করছেন, সর্বশেষ চেষ্টা করছেন, ফাইনাল চেষ্টা করছেন এবং মুহূর্তের মধ্যেই সফল হয়ে চমক দেখাতে চান ডক্টর ইউনূস। নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিতে চান। কি সেটা? আমরা দেখছি যে ঐক্যমত কমিশন ব্যর্থ, কার্যকর কোনো ঐক্যমত নেই, কিন্তু সময় শেষ, 31 জুলাই এসে গেছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, শেখ হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস, ঢাকায় গোপন প্রশিক্ষণ, বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য। এদিকে আদালতে দাঁড়িয়ে শেখ হাসিনা সকল অপকর্ম ফাঁস করে দিলেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জানা গেল শেখ হাসিনার নানা কুকর্মের কথা। অপরদিকে কাঠগড়ায় উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা, সামনে এলো আসিফ মাহমুদের বাবার ভয়ঙ্কর অপকর্মের খবর। এই ঘটনায় ফেঁসে গেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার বাবা। জানা গেল চাঞ্চল্যকর তথ্য। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। গত বছরের ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই চলছে একের পর এক ষড়যন্ত্র। নানামুখী অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পরাজিত শক্তি। আগের সব ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে সক্রিয় হয়ে উঠেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ। এবার তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা। আর এর নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম ও সাইফুজ্জামান শেখর। যে কোনো সময় বড় হামলার উদ্দেশ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ। ৮ জুলাই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন হলে ওই প্রশিক্ষণ সম্পন্ন হয়। সেখানে অংশ নেন 400 নেতাকর্মী। পলাতক নেতাদের নির্দেশে আওয়ামী লীগ নেতা সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পার নেতৃত্বে নাশকতার শখ হচ্ছিল। তাদের পরিকল্পনা ছিল শাহবাগে বসার। পরিকল্পনায় যুক্ত শম্পা, সোহেল রানা সহ ঢাকা থেকে 14 জনকে সন্ত্রাসী বিরোধী আইনে গ্রেপ্তার করার পর 2 দফা রিমান্ডে নেওয়া হয়েছে। সূত্র জানায়, গোপালগঞ্জের শামীমা নাসরিন শম্পা কনভেনশন হলটি বুকিং করেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আড়ালে তিনি ভাড়া নেন কনভেনশন হলটি। ভাড়া নেওয়ার সময় বলা হয় তারা বিদেশে জনশক্তি রপ্তানি করবেন, এজন্য কিছু লোককে প্রশিক্ষণ দিতে হবে। ওই পরিকল্পনার মাস্টার মাইন্ড হলেন বরগুনা যুবলীগ নেতা সোহেল রানা। প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেন সারা দেশ থেকে আসা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের 400 নেতাকর্মী। রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় এক একজন ব্যবহার করেন এক এক ছদ্মনাম। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী যুগান্তরকে বলেন, পরাজিত রাজনৈতিক শক্তির অপতৎপরতার পরিকল্পনার কথা আমরা জেনেছি। 19 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত এই 11 দিন যে নাশকতার আশঙ্কা করা হচ্ছে সেই বিষয়ে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। মূল হোতা সহ ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আশা করছি তারা সফল হতে পারবে না। আমি যখন ছবি বানাইতাম তো ভিলেনের চরিত্র নিয়ে খুব বেশি ভাবতাম। ভিলেন যত স্ট্রং হবে হিরো তত স্ট্রং হবে, তাই না? ভিলেন যদি দুর্বল হয়, হিরো যত রকম বাহাদুরি করুক না কেন ওইটা মানুষের নজরে আসবে না। তো পাসওয়ার্ড ছবিতে ভিলেনের চরিত্র খুঁজতে খুঁজতে মানে ভিলেনকে কতটা নিষ্ঠুর দেখানো যায়, নৃশংস দেখানো যায়, মানে ওর মধ্যে মায়া দয়া বলতে কিচ্ছু থাকবে না, এরকম একটা চরিত্র খুঁজতেছিলাম। বিভিন্ন রকম ছবি দেখতেছিলাম আমি আর আমার রাইটার। একটা টাইমে একটা ইংলিশ ছবি নজরে পড়লো। হলিউডের ওই ছবিটাতে নায়ক আগে যে হিরো, সে কোনো খুন করার আগে অনেকক্ষণ ডান্স করে, তারপরে খুন করে। আমার রাইটার বললো এটাই না মিশা সদাগরকে দেই, ও ভালো ডান্সও পারে, এটা ওকে মানাবে। আমিও রাজি হয়ে গেলাম যে ভালোই লাগবে। আসলে ভালোই লাগছে, ছবি সুপারহিট হয়েছে। কিন্তু আজকে তাজুল ইসলাম সাহেবের কাছে, আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের তাজুল ইসলাম সাহেবের কাছে একটা ঘটনা শুনলাম। সত্যি এই ঘটনা দম বন্ধ করা ঘটনা ভাই। আমাদের দেশের জেলখানায় এমন একজন আসামি আছে যে 1030 জনকে এই পৃথিবী থেকে বিদায় করছে।
কিভাবে বিদায় করছে জানেন? এই বুড়িগঙ্গায় নিয়ে যেত, বুড়িগঙ্গার মাঝখানে তারপরে নৌকা, যাকে কিল করবে তাকে সামনে তারপরে তার মাথার মধ্যে পিস্তল ঠেকাইতো। পিস্তল ঠেকানোর পর হাতটা এইভাবে দিত। কেন? ওই গুলি করার পর যে রক্তটা ছিটকে আসবে, যে মগজটা আইসা লাগবে, এটা যেন তার মুখে না লাগে, এই হাতে লাগে। আর ওই গরম রক্ত তার ভিতরে নাকি ফিলিংস আনতো। হ্যাঁ, শোনার পর চিন্তা করলাম, হায় হায় হায়, এগুলো তো সিনেমা তো আমরা কল্পনা করতে পারি না। আমার মনে হয় হলিউডেও আজ পর্যন্ত কেউ কল্পনা করে নাই, কোন পরিচালক এখন পর্যন্ত এই নিষ্ঠুরতা মাথায় আনতে পারে নাই, যেটা আমাদের দেশে ঘটে গেছে গত 16 বছরে। আর ওই আসামি কিন্তু এখন জেলখানায় আছে, তাকে নিয়ে কোনো লেখালেখি দেখেন? তার নাম কি? তাজুল ইসলাম সাহেব তার নাম নেয় নাই। তার নাম কি? কোন পত্র পত্রিকায় দেখছেন? কোন মিডিয়াতে দেখছেন এই ঘটনা নিয়ে কোন প্রতিবেদন? না, আমরা দেখি নাই। তাজুল ইসলাম সাহেব তার নাম নেয় নাই, কারণ তার বিচার চলতেছে, প্রবলেম আছে, এই জন্য নাম নেয় নাই। কিন্তু বাধা তো নাই সাংবাদিকদের, তারা কেন এটা বাইর করে না? তারা কেন প্রকাশ করে না? হ্যাঁ, প্রকাশ করতে হবে। যেমন বাংলা ভিশন প্রকাশ করছে, বাংলা ভিশন একটা মারাত্মক বোমা ফাটাইছে ভাই, বিশ্বাস করেন। হ্যাঁ, লজ্জাই পাইতেছিলাম, কারণ আমি আমার ওই এনসিপি কে সাপোর্ট করি, ওই কিংস পার্টিকে আমি সাপোর্ট করি। কেন সাপোর্ট করি সেটারও ব্যাখ্যা দিচ্ছি, এবং আমার কথা থেকেও বোঝা যায়। কারণ এই এনসিপি বা এই যে জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটি দল, জাতীয় নাগরিক পার্টি, যেটার সাথে হাসনাত আব্দুল্লাহ জড়িত, তার নামটাই কেন নিলাম সবাইকে রেখে? কারণ একটাই ভাই, এই নষ্ট চোখে অনেক কিছু দেখছি তো জগতের, এই দুনিয়াতে অনেক কিছু দেখছি ভাই। ওই দেখা থেকে বলতেছি, এই ছেলেটা ভাই একেবারে সচ্চা দিলে দেশকে ভালোবাসে, এর মধ্যে কোনো কৃপণতা নাই নাই নাই। এবং কলিজাটা ভাই এত বড়, চিন্তা করে দেখেন কোন গোমর ফাঁস করছিল ক্যান্টনমেন্টের, কলিজা লাগে ভাই। এই জন্যই বললাম হাসনাত আব্দুল্লাহ নামটা নিলাম। এর মানে এই নয় যে অন্যকে ভালোবাসি না, অনেককেই ভালোবাসি এই দলের। আর ভালোবাসার মেইন কারণ ওই যে তাদের মুরব্বী উপরে আছে জামাতে ইসলাম। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে মনে করি ডাক্তার শফিকুর রহমান সাহেব উনাদের মুরব্বী, ওই অ্যাঙ্গেল থেকে কিন্তু আমার ভালোবাসা। কিন্তু ওই ভালোবাসার মধ্যে ওই যে ব্রাহ্মণবাড়িয়া ট্যাটা আছে না, ওই ট্যাটা মেরা দিছে তো বাংলা ভিশন। হ্যাঁ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাহেব, আপনি নিশ্চয়ই বাংলা ভিশনের এই প্রতিবেদনটা দেখছেন, এটা নিয়ে মুখ খোলা উচিত। হ্যাঁ, আপনার বাবা এর আগেও কিন্তু একটা লাইসেন্স নিয়ে, ওই যে টেন্ডারবাজির লাইসেন্স নিয়ে একটা কেলেঙ্কারি সামনে আসছিল, ওইটাতে সরিও বলছিলেন আপনি। কিন্তু আপনার বাবা দেখতেছি পুরানো আমল থেকেই, হ্যাঁ ব্রিটিশ আমল থেকেই উনি রাজনীতির সাথে জড়িত। উনি সাধারণ খালি শিক্ষক না, কিন্তু উনি রাজনীতিও কইরা বেড়ান। এর আগে নৌকার ভোট চাইছে, আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে কাজ করছে। ওই যে নির্বাচনগুলা আমরা নির্বাচনই মনে করি না, ওই নির্বাচনে কিন্তু ওনার বাবা আসিফ মাহমুদের বাবা ভোট চাইছে। বাংলা ভিশন এই প্রমাণটাও। বাবা এলাকায় বলে বেড়ান তার ছেলে আগামীতে সংসদ নির্বাচন করবে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি। নির্বাচনকে সামনে রেখে এলাকায় সকল কর্মকাণ্ড চালাচ্ছেন ছেলে, অন্য এলাকার টাকা কাটছাট করে নিজের এলাকায় ঢেলে দিচ্ছেন সরকারি টাকা। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে দৌড়ের উপর রেখেছে পুলিশ প্রশাসন। পতিত আওয়ামী লীগের নেতাদের সাথে হাত মিলিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন বাবা। গণমাধ্যমে এসব খবর আসার পর এখন ছেলে বলছেন এলাকা থেকে তার এমপি হওয়ার খায়েশ নাই। তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, একই সাথে দুইটি মন্ত্রণালয়ের উপদেষ্টা, একটি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, অন্যটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাড়ি কুমিল্লার মুরাদনগরে। জাতীয় সংসদে নির্বাচনী এলাকার নাম কুমিল্লা ৩। এখানে প্রভাবশালী ও জনপ্রিয় নেতা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ একসময় প্রতিমন্ত্রী ছিলেন। 1986 থেকে 2008 সাল পর্যন্ত এই আসনে সংসদ সদস্য হয়েছেন 5 বার। উপদেষ্টা হওয়ার পর থেকে এলাকায় সংসদ নির্বাচন করার স্বপ্ন দেখছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এজন্য তার বাবা স্কুল শিক্ষক বিল্লাল হোসেন নেপথ্যে নেতৃত্ব দিয়ে এলাকায় গড়ে তুলেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সমর্থক গোষ্ঠী। চাচাতো ভাই ওবায়দুল্লাহকে বানিয়েছেন মুরাদনগর উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক। দলে টেনেছেন পতিত আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতাদের। তবে আসিফ মাহমুদের নির্বাচনের পথে বড় বাধা স্থানীয় বিএনপি। তাই থানায় হামলার অভিযোগ এনে পুলিশকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন। এই মামলায় উচ্চ আদালত থেকে বিএনপি নেতাকর্মীরা অন্তর্বর্তী জামিনও নিয়েছিলেন। নির্ধারিত সময় পর নিম্ন আদালতে স্থায়ী জামিন চাইতে গেলে সেখান থেকে আর জামিন মেলেনি। পরে কোমরে দড়ি বেঁধে হাতে হাতকড়া লাগিয়ে তাদেরকে জেলে পাঠিয়েছে পুলিশ। নেপথ্যে থেকে আসিফ মাহমুদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে রাস্তায় নেমেছে স্থানীয় বিএনপি। বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সে মিছিল বন্ডল করতে গিয়ে জনগণের বাধার মুখে পড়েছে পুলিশ। মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের এক নারী ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে বিএনপির কর্মী বলে প্রচারের চেষ্টা করেছিল পুলিশ। তবে শেষ পর্যন্ত অভিযুক্তের বাবা নিজেই জানিয়েছেন তার ছেলে আওয়ামী লীগের কর্মী ছিল। এর কয়েকদিন পরে মুরাদনগরের ভাঙ্গুড়া এলাকায় এক পরিবারের মা, ছেলে, মেয়ে 3 জনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনার মামলায় প্রধান আসামি আকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাহ। তিনি আবার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক। ঘটনার পরে সেই চেয়ারম্যানের সাথে বৈঠক করেন আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন। এরপর চেয়ারম্যান শিমুল বিল্লাহকে আর গ্রেফতার করেনি পুলিশ। এখনো বহাল তবিয়তে প্রকাশ্যে ঘুরে বেড়ান তিনি।
আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন ছিলেন আকুবপুর ইয়াকুব আলী ভুইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নানা অনিয়মের অভিযোগে 2014 সালে তাকে সাময়িক বরখাস্ত করে স্কুলের পরিচালনা পর্ষদ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান শিক্ষারানী নামের সহকারী প্রধান শিক্ষক। গত বছর 5 আগস্টের পর প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে যান বিল্লাল হোসেন। তার আয়োজনে মব সৃষ্টি করে স্কুলের ভেতরে শিক্ষারানীর উপরে চলে অকথ্য নির্যাতন, আর স্কুল পরিচালনা পর্ষদের সভাপতির নামে মামলা করে গ্রেফতার করানো হয় পুলিশ দিয়ে। এই দুজনই এখন প্রাণের ভয়ে এলাকা ছাড়া। গত মার্চ মাসেও আলোচনায় এসেছিলেন স্কুল শিক্ষক বিল্লাল হোসেন। সে সময় ছেলের মন্ত্রণালয়ের অধীনস্থ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন তিনি। গণমাধ্যমে এ খবর আসার পর আসিফ মাহমুদ জানান তাকে না জানিয়ে তার বাবা এই লাইসেন্স নিয়েছেন। প্রচন্ড সমালোচনার মুখে বাবার লাইসেন্স বাতিল করতে বাধ্য হন উপদেষ্টা আসিফ মাহমুদ। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, পুলিশ ও প্রশাসনকে দিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে এলাকা ছাড়া করতে চাইছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এভাবে ভোটের মাঠ নিজের পক্ষে ফাঁকা রাখতে চান তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপদেষ্টা আসিফ মাহমুদের এসব কর্মকাণ্ড তুলে ধরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার আসিফ মাহমুদের বিরুদ্ধে আবারও রাস্তায় নেমে এসেছে স্থানীয় বিএনপি। উপদেষ্টা আসিফ মাহমুদের ক্ষমতা দেখিয়ে তার বাবার নানা রকম অন্যায় অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছে একটি টিভি চ্যানেল। এরপর নিজের পক্ষে সাফাই গিয়ে ফেসবুকে বক্তব্য দিয়েছেন উপদেষ্টা। সকল দিক থেকে প্রতিবাদ প্রতিরোধের মুখে এখন বলছেন এলাকায় তার এমপি হওয়ার খায়েশ না। 1 বছরের সব শক্তি একাত্র করে প্রফেসর ইউনূস চূড়ান্ত চেষ্টা করছেন, সর্বশেষ চেষ্টা করছেন, ফাইনাল চেষ্টা করছেন এবং মুহূর্তের মধ্যেই সফল হয়ে চমক দেখাতে চান ডক্টর ইউনূস। নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিতে চান। কি সেটা? আমরা দেখছি যে ঐক্যমত কমিশন ব্যর্থ, কার্যকর কোনো ঐক্যমত নেই, কিন্তু সময় শেষ, 31 জুলাই এসে গেছে। এই পরিস্থিতিতে ঐক্যমত কমিশনকে সফল হিসেবে দেখানো, এটা কয়েক ঘন্টার সময় আছে, কিন্তু সেই কয়েক ঘন্টার সময় মানে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, কারণ সময় যদি 31 জুলাই শেষ হতে 14-15 ঘন্টা বা 24 ঘন্টাও থাকে, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত কমিশন বৈঠক তো আর ওই 24 ঘন্টা করবে না, বৈঠকে তো হয়তো 4-5 ঘন্টা, বাকি সময় খাওয়া, সাংবাদিকদের সাথে কথা বলা, চা খাওয়া ইত্যাদি ইত্যাদি। এর মানে আমরা 31 জুলাইয়ের আগ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সফলতা কিছুই দেখিনি, এমনকি জুলাই সনদ নিয়ে ঐক্যমতের ধারে কাছেও নেই, যেখানে রাজনৈতিক দলগুলো বলছে স্পষ্টভাবে যে আমরা সাইন করবো না এইভাবে। সেই জায়গায় আলী রিয়াজ বলছেন ঐক্যমত কমিশনের আলোচনা চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে এবং তারা সফলতার কথা বলছে। এর মানে শেষ মুহূর্তে, শেষ কয়েক ঘন্টায় অস্বাভাবিক নজিরবিহীন কোন সফলতা বা ঘটনা দেখিয়ে দিতে চায়। এটাকে আদৌ হবে? তবে চেষ্টা করছেন, কারণ প্রফেসর ইউনূসের মান সম্মান রক্ষা করার একটা বিষয়। এই ঐক্যমত কমিশন এটা প্রফেসর ইউনূসের থিওরি, তিনি নিজে এটার চেয়ারম্যান। দফায় দফায় এত আলোচনা, এত কিছু করেছিলেন, ব্যাপক আশা আকাঙ্ক্ষা জাগ্রত করেছিলেন, জনগণ হিউজ এক্সপেকটেশন তৈরি করেছিলেন, যারা ঐক্যমত কমিশন হয়েছে এর মধ্য দিয়ে হবে একটা সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, ঝামেলা মুক্ত বাংলাদেশ। আমরা এই কমিশনের মাধ্যমেই এটা করব। সংস্কার কমিশন হয়েছে, সুপারিশমালা দিয়েছে, ঐক্যমত কমিশন আলাপ আলোচনা করে একটা ফাইনাল ডেস্টিনেশন করবে। কিন্তু আমরা কি দেখেছি? ভিপি নুরুলের কথা ওইটাই সত্য যে কিয়ামত পর্যন্ত এভাবে চললে ঐক্যমত হবে না। আসলে তেমন কোনো ঐক্যমত হয়নি, কয়েকটা বিষয় ঐক্যমত হয়েছে, সেটাও মৌলিক না, এবং তাও কবে বাস্তবায়ন হবে এবং এই ঐক্যমতের কোনো আইনি ভিত্তি আছে কিনা তার কোনো নিশ্চয়তাও দিতে পারেন। এর মানে আদৌ সবকিছু ব্যর্থ। সেই জায়গায় দাঁড়িয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। তো চূড়ান্ত সিদ্ধান্তটা কি? সরকার শেষের দিকে, হ্যাঁ, সরকার শেষ 1 ঘন্টায় নাটকীয়তা দেখাতে পারে, এটা সরকার স্ক্রিপ্ট থাকতে পারে, যেমন আলাপ আলোচনা করেছে। এখানে একটা মেথোডোলজি যদি সেট করে যে অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়ে যেটা বলেছে, যে অধিকাংশ, এখানে বড় দল ছোট দল না, মেজরিটি এটা বলেছে, অতএব এই বিষয় ঐক্যমত হয়েছে, এরকম একটা সিগনিফিকেন্ট বা এক ফান্ডামেন্টাল বিষয়গুলোতে যদি সরকার বা ঐক্যমত কমিশন তাদের একটা মেথোডোলজির মাধ্যমে দেখায়, এই যে ঐক্যমত হয়েছে, চূড়ান্ত ঘোষণা দিলাম এই বিষয়গুলোর উপর ঐক্যমত হয়েছে, এগুলো জুলাই সনদে ঢুকিয়ে যায়, এখন আপনারা সিগনেচার করে আসেন। শেষের দিকে ঐক্যমত হিসাবে সরকার তার নিজস্ব কোনো মেথোডোলজিতে, বিএনপি যাই বলুক, মেজরিটি বিবেচনায় যদি এরকম কোনো ঘোষণা দিতে পারে শেষ 1 ঘন্টায়ও, এটা অনেক আগেও রেডি করা থাকতে পারে, তাহলেও আসলে শেষ মুহূর্তে সরকারের চমক দেখানো হবে সম্ভব। কিন্তু স্বাভাবিক হিসাবে ভিজিবল বা এরকম নাটকীয় কিছু না করলে আমরা এরকম কিছু দেখবো না, নাটকীয় কিছু করতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। এদিকে কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা,
জানালেন আইন উপদেষ্টা। কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার সচিবালয় সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা কথা জানান। আসিফ নজরুল বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা আসবে, সবাই ভোট দিতে পারবে। তিনি বলেন, 2008 সালে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই, এর সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। 2008-এর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিকরা আছেন, কাজ করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন 2008 সালের নির্বাচন নিয়ে। আইন উপদেষ্টা বলেন, বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করেছে, বিশেষ করে আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন। তিনি বলেন, রাজনৈতিকভাবে হয়রানিমূলক প্রায় 16,000 মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। এতে কয়েক লাখ রাজনৈতিক নেতাকর্মী ও স্বাধীন মতের মানুষ হয়রানি থেকে মুক্তি পেয়েছেন। এ সরকারের সংস্কার কার্যক্রম পরবর্তী সরকার এসে অবশ্যই ধরে রাখবে বলে মনে করছেন আইন উপদেষ্টা। এদিকে নির্বাচন নির্ধারিত সময়ই হবে, একদিনও দেরি হবে না, জানালেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী 5-6টা দিন খুবই গুরুত্বপূর্ণ, নির্বাচন নির্ধারিত সময়ই হবে, একদিনও দেরি হবে না। শফিকুল আলম বলেন, একটা বিষয়ে নিশ্চিত থাকেন, নির্বাচন দেরি হবে না। অধ্যাপক ইউনূস নির্বাচনের যে সময় বলেছেন, তার থেকে একটা দিনও দেরি হবে না।